আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডিজিটাল লার্নার্স। আমরা বিগত ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিক পড়েছিলাম আর টপিকটার নাম হচ্ছে টেন্স। আশা করি তোমরা যদি ভিডিওটা দেখেছো আর যদি কোনো কিছু এলোমেলো মনে হয় অবশ্যই আমাকে জানাবে। আমি বলেছি টেন্স কি, আমাদের ইংলিশে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টেন্স। টেন্সকে ইংলিশে আত্মা বলা হয়। আত্মা ছাড়া কি আমরা বাঁচতে পারি? আমাদের মন ছাড়া আমরা বাঁচতে পারি না। তেমনি কি টেন্স ছাড়া ইংলিশ হয় না। তুমি যদি টেন্স জানতে পারো তোমার ইংলিশ অনেকটা শেখা হয়ে যাবে। আমি কিছু বেসিক রুলসের কথা বলেছিলাম যেগুলো তোমাদের টেন্স শেখার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার সিঙ্গুলার, প্লুরাল, তারপর হচ্ছে সাবজেক্ট সম্পর্কে জানা, আর একটা হচ্ছে ভার্ব। ভার্ব আবার অনেক রকম হয়, যেমন ধরো অক্সিলারি ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। এগুলো সম্পর্কে তোমার একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে, নাহলে কি তোমার টেন্স শিখতে পারবে না। আচ্ছা, টেন্সকে তিন ভাগে মূলত ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে, বিগত ক্লাসে বলেছিলাম, আশা করি সবার মনে আছে। আর এগুলো তোমরা ক্লাস 3 থেকে যেহেতু পড়ে এসছো, সো তোমাদের জন্য এটা অনেকটা কি রিভিশন ক্লাসের মতো, যদি মনে রাখতে পারো আর কি। আর এটা তোমার টেন্স জিনিসটা সারাটা জীবন কাজে লাগবে। তুমি যে এখন একটু কষ্ট করে শিখে ফেলো, তুমি যতদিন স্টুডেন্ট থাকবে, স্টুডেন্ট লাইফে না, স্টুডেন্ট লাইফের পরেও অনেক কিছুতে আমাদের কি লেখাপড়াটা প্রয়োজন হয়। অনেক সময় কোনো জায়গায় অ্যাপ্লিকেশন লিখতে হবে হলে অথবা কোনো কিছু লিখতে হলে কি পড়ালেখাটা প্রয়োজন হয়। সো তোমার টেন্সটা কি তোমার সারাটা জীবন, তুমি যতদিন বেঁচে থাকবে টেন্স ততদিন তোমার কাজে লাগবে। বিশেষ করে একাডেমিক লেখাপড়ার ক্ষেত্রে বেশি কাজ দেয়। আর তোমার চাকরি বাকরি যদি লেখাপড়া সংক্রান্ত হয়ে থাকে, যেমন আমি এখন টিচার, যেমন পড়া সংক্রান্ত চাকরি, এই ক্ষেত্রে টেন্সটা কি তোমার অনেক বড় একটা ভূমিকা রাখবে। সো একটু কষ্ট করে টেন্সটা মনোযোগ দিয়ে শিখে ফেলো। যেগুলো আমি বলি সবসময়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ভালো করে পড়াবো, আর যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি কিন্তু বলি। যেমন ধরো নাউনের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন ছিল, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো খুব বেশি প্রয়োজন নয়, এত গ্রামারের দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট গ্রামার ওগুলোই আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, নাউন কি সেটা বুঝে দরকার আছে তোমার। নাউন না বুঝলে তোমার টেন্স নিয়ে নয়, টেন্স বুঝতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আজকে চলো আমরা কি পড়বো, আমরা পড়বো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল যেটা এখন হচ্ছে বা সব সময় হয়, এই ধরনের জিনিসকে মূলত বর্তমান কাল বলা হয়। যেমন তোমরা প্রতি বুধবার স্কুলে আসো, ঠিক আছে, এটা কি হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা যদি বইটা হাতে নাও আরো ভালো করে বুঝবে। এখানে একটা চার্ট দেওয়া আছে, ঠিক না? এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটার মধ্যে সাজিয়ে লিখেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সে কি করতে হয়? প্রথমে আমাদেরকে কি বসাতে হয়? সাবজেক্ট বসাতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যখন আমরা বাক্য গঠন করি, আমি স্কুলে যাই, আসলে বোর্ডটা দেখা যাচ্ছে না তো সেটা আমি লিখে বোঝাতে পারছি না। আচ্ছা, সামহাউ আই উইল ম্যানেজ ইন নেক্সট ক্লাস। আমি কোনো একভাবে পরবর্তী ক্লাসে ম্যানেজ করবো জিনিসটা। আচ্ছা দেখো, প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম আছে। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রত্যেকটা টেন্সেরই কিন্তু 4টা ফর্ম আছে। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বলছি আমি তোমাদেরকে। প্রেজেন্ট ইনডিফিনিট, আমি স্কুলে যাই, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি এটা সচরাচর হয়ে থাকে, এগুলোকে সচরাচর যেসব কাজ হয়ে থাকে, সবসময় যে কাজ, সব কাজ ডেইলি হয়ে থাকে, সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমরা সকালে ব্রেকফাস্ট করি, এটা প্রতিদিনই হয়ে থাকে, তাহলে কি হবে? এটা ইনডিফিনিট টেন্স। সূর্য প্রতিদিন উঠে, ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমি স্কুলে যাই, এটাও প্রতিদিন হয়ে থাকে, সচরাচর যেসব কাজ হয়ে থাকে সেগুলোকে আমরা কি বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে তুমি বাক্য গঠন করবে সেটার কিন্তু একটা রুলস আছে। যেমন প্রথমে কি বসাতে হয়? প্রথমে বসাবে সাবজেক্ট। যেমন আমি স্কুলে যাই, প্রথমে এখানে সাবজেক্ট কি? আমি, আই। তারপর তোমার ভার্ব বসাতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট, মাদার, ফাদার, এই ধরনের ওয়ার্ডগুলোই তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে তারপর বাকি বাক্যটা লিখতে হবে। যেমন আই গো টু স্কুল, এখানের মধ্যে আইটা কি? এটা হচ্ছে তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আই গো টু স্কুল হয়েছে। আমি যদি বলি সে স্কুলে যায়, তাহলে এখানে হবে হি গোজ টু স্কুল।
এখানে গো না হয়ে গোস হয়েছে কেন? কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, এটা হচ্ছে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আশা করি ভার্ব কি সেটা তোমরা ভালো করে জেনেছো। একটু বিগত ক্লাসে বলেছিলাম আই গো টু স্কুল। আর এখানে প্রোনাউন, গোটা হচ্ছে ভার্ব, টুটা হচ্ছে প্রিপোজিশন, স্কুলটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে? সো এখানে আমাদেরকে কি লিখতে হবে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্য গঠনের নিয়ম বলেছি। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কন্টিনিউ হতে থাকে এই ধরনের বাক্য হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টটা কিরকম হয় দেখো, আমি স্কুলে যাচ্ছি। কেউ যদি তোমাকে স্কুলে জিজ্ঞেস করে তুমি কি স্কুলে যাও, তুমি বলো হ্যাঁ আমি স্কুলে যাই, তাহলে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি তুমি যখন স্কুলে যাও, স্কুলের পোশাক পরে যখন যাচ্ছ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস তুমি কোথায় যাচ্ছ, আমি স্কুলে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ তুমি যেতেই আছো, ঠিক আছে? যে কাজটা হতে থাকে কিন্তু থামিনি এখনো, যে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, আমি থামিনি এখনো, তাহলে এটা কি হবে? তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অনবরত হচ্ছে যেটা। যেমন আমি ভাত খাচ্ছি, তাহলে কি আমি খেতেই আছি, তাই না? আমি ভাত খাচ্ছি, আমি এখন থামিনি, হচ্ছে। বৃষ্টি পড়ছে, তাহলে কি এটা কন্টিনিউয়াস, এটা পড়তেই আছে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান সময়ে পড়তে আছে। আর যদি বলি বৃষ্টি পড়ছিল, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, ছিল আর আছে, সে দুটো কথার মধ্যে পার্থক্য আছে। তোমাকে এগুলো বুঝে নিতে হবে, বাংলা বাক্যগুলো ভালো করে বুঝে নিতে হবে, তাহলে তখন ইংলিশ কিভাবে করবে সেটা সহজে তুমি বুঝতে পারবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করার নিয়ম হচ্ছে কি জানো? প্রথমে তোমার সাবজেক্ট বসবে, যেমন আমি ভাত খাচ্ছি, ঠিক আছে? আইটা হচ্ছে তোমার সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সরি ভার্বের সাবজেক্টের পর তোমার অক্সিলারি ভার্ব বসবে, আর কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্বগুলো কি কি আমি বিগত ক্লাসে বলেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এখন ওয়াজ, ওয়্যার, বিনটা আমরা কোথায় বসাবো? সাধারণত ওয়াজ, ওয়্যার এগুলো কিসের জন্য হয়ে থাকে? পাস্ট টেন্সের জন্য, ঠিক না? আমি স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট, ঠিক না? নাও আই এম টিচার, আমি এখন শিক্ষক। তাহলে কি এম, ইজ, আর এগুলো সাধারণত প্রেজেন্ট বাক্য প্রকাশ, বর্তমান সময়টাকে প্রকাশ করার জন্য বোঝানো হয়। তাহলে আমি ভাত খাচ্ছি, এখানে কি হবে? আইয়ের সাথে কি হবে? আই ইজ হবে নাকি আর হবে নাকি এম হবে? আইয়ের সাথে তো ইজ হয় না, আরও হয় না, তাহলে আই এম, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ইটটা কি এখানে ভার্ব, আই এম ইটিং রাইস। ক্লাসে এসে আরো ভালো করে বুঝিয়ে দিব। এগুলো আসলে লং টাইম একটা পড়া টেন্স, একটা লং টার্ম দরকার হয়, বিশেষ করে অফলাইন ক্লাস দরকার হয় এগুলোর জন্য, অনলাইন ক্লাসে ভালো করে বোঝানো যায় না। আচ্ছা, এরপর এসো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে কাজটা হয়েছে কিন্তু এটার ইমেজটা এখনো আছে, মানে বেশি লং টাইম আগে হয়নি, মানে অনেক আগে হয়নি। আমি যদি বলি আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, যে বাংলা বাক্যে আছি, ছে এইসব থাকলে তোমাকে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি বলছি সে স্কুলে গিয়েছে, মানে সে কিছুক্ষণ আগে গিয়েছে অথবা এইমাত্র গিয়েছে, এই টাইপের বাক্য, এই ধরনের বাক্য যেটার প্রভাবটা এখনো রয়ে গেছে। আমি ভাত খেয়েছি, এটার হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কিভাবে করবে? এগুলো করতে হয় তোমার হ্যাভ হ্যাজ দিয়ে। হ্যাভ হ্যাজ কোথায় বসে সেটা নিশ্চয় তোমরা ছোট ক্লাসে পড়েছো। যেমন আয়ের সাথে কি বসে? আয়ের সাথে হ্যাভ বসে, আয়ের সাথে হ্যাজ বসে না। তারপরে হি, সি এগুলোর সাথে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওগুলোর সাথে হ্যাজ বসে, আর বাকি সবগুলোর সাথে হ্যাভ বসে, ঠিক আছে? তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে অবশ্যই হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তুমি প্রশ্ন করতে পারো ম্যাডাম এখানে তো ইট বসাতে পারতাম, ইটিং বসাতে পারতাম, কেন ইটেন হয়েছে? ইটেন বসাতে হয়েছে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে রুল হিসেবে আমাদেরকে
ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়। থার্ড ফর্ম কি জানো তোমরা? স্কুল আসলে তো আমি ভালো করে বুঝিয়ে দেবো। এই 3টা রুল থাকে ভার্বের। ফার্স্ট রুল, সেকেন্ড রুল, থার্ড রুল। যেমন ধরো গো, ওয়েন, গান। গোটা হচ্ছে ফার্স্ট রুল, সেকেন্ড হচ্ছে ওয়েন, গানটা হচ্ছে থার্ড রুল। এখানে তোমার ভার্বের থার্ড রুলটা ব্যবহার করতে হবে। কোথায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার ভার্বের থার্ড রুলটা ব্যবহার করতে হবে। তাহলে ইটের থার্ড রুলটা কি হয়? ইট, ইট, ইটেন। ঠিক আছে, সরি, ইট, এট, ইটেন। ঠিক আছে, ইটেনটা হচ্ছে তোমার থার্ড রুল, ভার্বের থার্ড রুল, থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্টে। এবার এসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে তোমার এখানে একটা সময়ের উল্লেখ থাকবে। এটা কন্টিনিউয়াস হবে, কোনো কাজ কন্টিনিউয়াস অনবরত হতে থাকবে। এটার সাথে তোমার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমাকে অবশ্যই সময়ের উল্লেখ করে দিবে। যেমন ধরো আই হ্যাভ রাইটিং ফর 1 hour। আমি 1 ঘন্টা সময় ধরে লিখছি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে টেন্স করার নিয়ম হচ্ছে তোমার প্রথমে কি, যথারীতি নিয়ম অনুসারে আমাদেরকে প্রথমে সাবজেক্টটা বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? আইটা হচ্ছে তোমার সাবজেক্ট। তারপর হ্যাভ, হ্যাজ বাক্যের সাবজেক্টের নিয়ম অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে তোমাকে। এখানে যেহেতু আয়ের সাথে হ্যাজ বসানো, আমরা হ্যাভ বসাবো। হ্যাভ, হ্যাজ বসিয়ে বিনটা তোমাকে বসাতে হবে। আই হ্যাভ বিন, তারপর কি রাইটিং ফর 1 hour, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সবকিছু সাজানো আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আরো একটু ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।